দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে। এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস এবং এখানে ইতিহাস, ভূগোল, বাংলা ক্লাস 8, 9, 10 পড়ানো হয়। কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়, নোটস দেওয়া হয়, ইজি টু রিমেম্বার, সহজে মুখস্থ হওয়ার জন্য কিছু টেকনিক বলে দেওয়া হয়। আচ্ছা, আগের দিন আমি ভূগোলেরই ভিডিও দিয়েছি, আজকেরও ভূগোলেরই ভিডিও। এবং আজকে আমি নদী, আগের দিন আমি নদী সম্পর্কে বলেছি, আজকে আমি হিমবাহ সম্পর্কে বলবো। দেখো আমার দেয়াই আছে যে গ্ল্যাসিয়ার বলা আছে, কিন্তু হিমবাহকে ইংরেজিতে গ্ল্যাসিয়ার বলে। হিমবাহকে বলে বরফের নদী, ঠিক আছে, হিমবাহ। এবং সুপেয় জলের ভাণ্ডার হিমবাহ। তাহলে হিমবাহ বরফের নদী। তাহলে বরফ যখন একদম কঠিন অবস্থায় রয়েছে তখন তাকে আমরা হিমবাহ বলবো না। সেই বরফ যখন মানে অর্ধগলিত অবস্থায় সামান্যভাবে মুভ করবে বা এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত হবে খুব ধীর গতিতে, তখন তাকে আমরা হিমবাহ বলবো। কিন্তু এই বরফ, এই গলিত বরফ যদি জলে পরিণত হয়ে যায় তখন কিন্তু তাকে আমরা আর হিমবাহ বলবো না, তখন তাকে আমরা বলবো নদী, ঠিক আছে। আচ্ছা, হিমবাহ, দেখো হিমবাহ তো উচ্চ অক্ষাংশে, আমরা জানি পৃথিবী যদি আমরা এরকমভাবে দেখি পৃথিবীটাকে, তাহলে এটা যদি এটা নিরক্ষরেখা হয় তাহলে এখানে এই যে 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে যেখানে তোমার বরফটা হচ্ছে, অটোমেটিক্যালি বরফ হচ্ছে, সেইখানেই হিমবাহ দেখতে পাওয়া যায়, সেই উচ্চতায়। মানে আমরা বলি উচ্চ অক্ষাংশ। এগুলো অক্ষাংশ, অক্ষরেখার ডিগ্রিতে আমরা পরিমাপ করি। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই অক্ষাংশের মধ্যেই আমরা হিমবাহকে দেখি। আচ্ছা, এবার দেখো হিমবাহ, বরফ তো সবসময় পড়ছে, আমরা জানি যে বাতাসে জলীয় বাষ্প রয়েছে এবং এই জলীয় বাষ্প উচ্চ অক্ষাংশে বরফ কণায় পরিণত হয় এবং বরফ পড়তে থাকে, যেটা পেঁজা তুলোর মতন বরফ পড়তে থাকে। সেই পেঁজা তুলোর মতন বরফকে বলে নেভে। আর নেভে যখন কঠিন হয়ে যায় তখন তাকে বলা হয় ফান, ঠিক আছে। আচ্ছা, হিমবাহ 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ হচ্ছে উচ্চ অক্ষাংশে মহাদেশের আকার বিশিষ্ট বিশাল আকৃতির হিমবাহকে বলা হয় মহাদেশীয় হিমবাহ, যেটা হচ্ছে, যার একটা উদাহরণ হতে পারে আন্টার্কটিকার ল্যাম্বার্ট, ঠিক আছে, এটা মহাদেশীয় হিমবাহ। আচ্ছা, এবার হচ্ছে উপত্যকা হিমবাহ। তাহলে 1 নম্বর হচ্ছে মহাদেশীয়, ঠিক আছে, মহাদেশীয়, এটা উদাহরণ হচ্ছে ল্যাম্বার্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে উপত্যকীয় হিমবাহ, ঠিক আছে, উপত্যকা হিমবাহ বা উপত্যকীয় হিমবাহ। হ্যাঁ, এটা হচ্ছে আলাস্কার হুবার্ট, জেমু, গঙ্গোত্রী এগুলো পড়ছে, যেটা হচ্ছে পর্বতের উপত্যকায় যে বরফের বিস্তার দেখতে পাওয়া যায় এবং সেখানে হিমবাহের উপস্থিতি দেখতে পাওয়া যায়। মানে ধীর গতি সম্পন্ন বরফের নদী হিমবাহ, সোজা কথা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি যেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এটা উচ্চ অক্ষাংশে দেখতে পাওয়া যায়, এগুলো সবই উচ্চ অক্ষাংশে দেখতে পাওয়া যায়। এবং এই হিমবাহর উদাহরণ হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা, ঠিক আছে। এই পর্বতের একদম পাদদেশে অবস্থিত, ঠিক আছে, পর্বতের নিচে অবস্থিত, কিন্তু এটা উচ্চ অক্ষাংশেই অবস্থিত, উচ্চ অক্ষাংশেই আমরা দেখতে পাই। তাহলে আমরা জানলাম হিমবাহ 3 প্রকার, একটা মহাদেশীয়, দ্বিতীয় উপত্যকা হিমবাহ, তৃতীয় পাদদেশীয় হিমবাহ। আর মহাদেশীয় হিমবাহের যেটা উদাহরণ হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট, আচ্ছা, উপত্যকা হিমবাহ আলাস্কার হুবার্ট, আর পাদদেশীয় হিমবাহ হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা, মনে রাখবে,
ঠিক আছে। আচ্ছা, হিমরেখা কিন্তু অস্থায়ী। কারণ কি? কারণ দেখো, যদি আমরা ধরে নিই এখানে একটা পর্বত আছে, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, তাহলে এই পর্বতের দেখো গ্রীষ্মকালে দেখা যাবে যে এইখানে বরফ জমেছে হয়তো উচ্চতার কারণে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হিমবাহ দেখতে পাওয়া যেতে পারে, কিন্তু শীতকালে দেখা যাচ্ছে এইখানে বরফ জমছে, ঠিক আছে। তাহলে হিমবাহ কোথায় সরে আসছে? এইখানে, ঠিক আছে, এইখানে সরে আসছে। গ্রীষ্মকালে এখান থেকেই হিমবাহ গলতে শুরু করেছে, আর মানে বরফ গলতে শুরু করেছে, আর শীতকালে এখান থেকে বরফ গলতে শুরু করেছে। তাহলে যে স্থান থেকে বরফটা গলতে শুরু করে, মানে হিমবাহ সৃষ্টি হয়, সেই স্থান কিন্তু পরিবর্তিত হয়। সেই জন্য সেই স্থানটিকে আমরা বরফ আর গলিত বরফের যে সীমারেখা, তাকে আমরা বলি, কি বলি, তাকে আমরা হিমরেখা। এই হিমরেখা কিন্তু গ্রীষ্মকালে একরকম, শীতকালে আর এক রকম। গ্রীষ্মকালে উপরে উঠে যায় উচ্চতায়, আর শীতকালে নিচে নেমে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কিছু ভূমিরূপ প্রসঙ্গে বলবো। হিমবাহের যে কাজ, হিমবাহের ক্ষয়কাজ, হিমবাহ কিন্তু প্লাকিং করে, ঘর্ষণ করে, ঠিক আছে। হিমবাহ বড় বড় পাথরের চাইকে এরকম করে বড় বড় পাথরের চাই আছে, সেগুলোকে উৎপাটন করে, ঠিক আছে, উৎপাটন করে নিয়ে চলে যায়, এবং এটাকে বলে প্লাকিং। হিমবাহ থেকেই কিন্তু নদী তৈরি হয়, ওই জন্য আমরা বলি বরফ গলা জলে পুষ্ট নদী, ঠিক আছে। বরফ গলছে এবং গলিত বরফের প্রবাহকে আমরা হিমবাহ বলি, আর সেই হিমবাহ যখন জলে পরিণত হয়ে যায়, তখন সেটা জলপ্রপাত আকারে নিচে নেমে আসে, তখন তৈরি হয় নদী। আচ্ছা, হিমবাহর মাধ্যমে গঠিত কিছু মানে অবস্থা বলতে পারো, ভূমিরূপ বলতে পারো, ঠিক আছে। দেখো, এই যে পর্বতের পাদদেশে যে হিমবাহ রয়েছে, পর্বতের পাদদেশে এবং উপত্যকায় যে হিমবাহ রয়েছে, তার এখানে যদি সমুদ্র থাকে, তখন কি হবে? তখন এই বরফ কিন্তু ধস আকারে নিচে নেমে আসে, আর হিমশৈল হয়ে ভাসতে থাকে জলে, মানে সমুদ্রে ভাসতে থাকে। এর 9 ভাগের মানে 8 ভাগ জলের নিচে থাকে, 1 ভাগ ওপরে থাকে। এই রকমই হিমশৈল কিন্তু জাহাজ চলাচলের জন্য খুবই বিপজ্জনক, কারণ সমুদ্রে তো কোনো আলো থাকে না, জাহাজের আলোটাই আলো, তো সেই আলোতে কিন্তু দেখতে পাওয়া যায় না, খুব একটা বুঝতে পারা যায় না, জাহাজ কিন্তু সেই হিমশৈলে ধাক্কা মারে, নাবিকদের খুব অসুবিধা হয়, এবং এই রকমই হিমশৈলে ধাক্কা খেয়েই কিন্তু যেটা হচ্ছে টাইটানিক জাহাজ আটলান্টিকে ডুবে গেছে। আচ্ছা, এরপরে আসছি যে হিমবাহের কারণ কী কী ঘটনা ঘটতে পারে। এটা তো হিমশৈল একটা বিপজ্জনক ব্যাপার শুনলে। আচ্ছা, এরপরে দেখো কী কী হয় হিমবাহের কারণে বিপদ। যেটা হচ্ছে, ধরো এই পর্বত আছে, এই পর্বতের গা এবং হিমবাহর জমাট বাঁধা, ঠিক আছে, এই জমাট বাঁধা হিমবাহ, এটা হচ্ছে হিমবাহ। ধরো এটা হিমবাহ, ঠিক আছে, এটা হিমবাহ, এই যে, আর এই পর্বতের গা আর হিমবাহের মধ্যে যে ফাঁকটা আছে, এটাকে বলে ল্যান্ড ক্র্যাফট। আচ্ছা, এরপরে আসছি এই যে পূর্বের জমা হিমবাহ আর পরের জমা হিমবাহ, মানে এইরম জায়গায় যদি দেখো ফাটল থাকে, ঠিক আছে, এরম জায়গায় যদি ফাটল থাকে, সেটা কি বলে? আগের জমে থাকা বরফ আর পরের জমে থাকা বরফ। তাহলে এটা কি আস্তে আস্তে বুঝতে হবে, এটা কি পর্বত গাত্র এবং জমা বরফের মধ্যে যে ফাটল, সেটা হচ্ছে ল্যান্ডক্র্যাফট, এবং আগের জমা বরফ পরের জমা বরফের মধ্যে সেই ফাটল, এটা বাকস্রুন্ড। আচ্ছা, এবার দেখো পর্বতের গায়ে যদি এরকম ফাটল থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আড়াআড়ি সমান্তরাল ফাটল থাকে, এটা ক্রেভার্স। তাহলে
পর্বত গাত্র এবং জমে থাকা বরফের মধ্যে ফাটল হচ্ছে র্যানক্রাফট, আগের জমা বরফ পরের জমা বরফের মধ্যে ফাটল হচ্ছে বাকস্টুন্ট, এবং পর্বতের গায়ে আড়াআড়ি লম্বালম্বি বিভিন্ন ফাটল থাকে বরফের ফাটল, সেটা ক্রেভাস। এবার বিপদটা কী হয়? বিপদ হয় এর পরে কিন্তু নেভে পড়ে যায়, মানে কি হালকা পেঁজা বরফের অস্তরণ পড়ে যায়। সেই জন্য এই যে ফাটলের গভীরতা কতটা সেটা পর্বতারোহীরা বুঝতে পারে না। তখন এরা কি করে, ওই ওপরের যে পাতলা বরফের চাদরটা ভেঙে গেলে ওরা ভেতরে প্রবেশ করে যায়, তখন সেখান থেকে আর উঠতে পারে না। ঠিক আছে, এটা পর্বতারোহীদের জন্য খুবই বিপজ্জনক। এরপরে দেখো কয়েকটি ভূমিরূপ যেটা হিমবাহের কারণে হয়, যেটা হচ্ছে হিমবাহ তোমরা পড়েছিলে যে কর্তিত শৈলশিরা বা যেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা, কিন্তু সেটা কনসেপ্টটা আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি হিমবাহ এখান দিয়ে ধরো আসছে, হিমবাহ এখানে যদি পর্বত থাকে, ঠিক আছে, নদীতে কি হতো এটা পাশ দিয়ে চলে যেত। কিন্তু হিমবাহ কি করে, এই যে পর্বতের অভিক্ষিপ্তাংশ মানে এই যে বেরিয়ে থাকা অংশগুলো, এগুলোকে কেটে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, কেটে বেরিয়ে চলে যায়, এবং সেক্ষেত্রে কী হয়, তখন এই অংশ এটাকে বলে স্পার। ঠিক আছে, অভিক্ষিপ্তাংশগুলোকে স্পারও বলে। এটাকে এই জন্য এই শৈলশিরাটাকে বলা হয় কর্তিত শৈলশিরা। বোঝা গেছে? তাহলে পর্বতের বেরিয়ে থাকা অংশগুলো হিমবাহ কেটে বেরিয়ে চলে যায়, তখন সেই পর্বতশৃঙ্গগুলোকে বলা হয় কর্তিত শৈলশিরা। ঠিক আছে, আবার যদি এরকম হয় একটা হিমবাহ বইছে, আর এবার দেখা যাচ্ছে অনেক ছোট ছোট হিমবাহ এর ওপর এসে পড়ছে, ঠিক আছে, তখন এই ছোট ছোট হিমবাহের যে উপত্যকা মানে কি, যে খাদ দিয়ে হিমবাহ বইছে সেটাকে বলে উপত্যকা। এই ছোট ছোট হিমবাহের উপত্যকাগুলোকে মনে হয় বড় হিমবাহের ওপর ঝুলছে। সেই জন্য এই ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলোকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। ঠিক আছে, এই বড় বড় হিমবাহের উপর যেন মনে হচ্ছে ঝুলছে। আচ্ছা, যদি হিমবাহ প্রবাহ পথে কোনো টিলা পায়, ঠিক আছে, তখন কি করে, তখন এই যে হিমবাহ ধরো বইছে, তাহলে টিলা পেলে কি করে, এই অংশটা মসৃণ থাকে এই টিলার, আর এই অংশটাতে হিমবাহ কি করে, পাথরগুলোকে উৎপাটন করতে করতে নিয়ে চলে যায়। তাহলে এই অংশটা এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। তাহলে এই যে টিলাটাকে বলা হয় রসে মতানে। ঠিক আছে, রসে মতানে বলা হয়। তাহলে হিমবাহ যেদিক থেকে আসছে সেদিকটা মসৃণ হয়, বিপরীত দিকটা অমসৃণ হয়। এই ধরনের ভূমিকে বলা হয় রসে মতানে। আচ্ছা, এবার দেখো, হিমবাহ যদি প্রবাহপথে একটা কঠিন শিলা থাকে, কঠিন শিলা, আর পিছনে কোমল শিলা, এটা কোমল, এটা কঠিন, তাহলে কি হয়, এটা কঠিন শিলা, ঠিক আছে, তখন এখানে হিমবাহ এই যাচ্ছে হিমবাহ, তখন এই কঠিন শিলাটা কোমল শিলাটাকে বেশি ক্ষয় হতে দেয় না। তখন কি হয়, এই কঠিন শিলাটা কম ক্ষয় হয়, এবং যার জন্য কঠিন শিলাটা রক্ষা পায়, তখন এই কোমল শিলাটা রক্ষা পায়। তখন কোমল শিলাটা পিছনে টেলের মতন, মানে লেজের মতন অবস্থান করে, আর এই কঠিন শিলাটাকে ক্র্যাক বলে, এটাকে টেল বলে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো, হিমবাহ তো প্লাকিং করে আমরা জানি। তাহলে যদি এরকম পর্বত হয়, ঠিক আছে, পর্বত হয়, হিমবাহ কি করে, প্লাকিং করে, তখন এই রকম করে বড় বড় পাথরের চাইকে তুলে নিয়ে চলে যেতে পারে। তাহলে এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে তো হয়েছে সার্ক বা কড়ি, এখানে হাতলযুক্ত চেয়ার তৈরি হচ্ছে, এখানটা ঢোকা মতন, ঠিক আছে, কারণ এখানটা তো প্লাকিং করে নিয়ে চলে গেছে, সেই জন্য এই জায়গাটাকে বলা হয় কড়ি। আর এখানে জল জমলে হয় কড়ি হ্রদ।
ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো যদি এখানেও একটা এরকম হয়, এখানেও একটা এরকম হয়, তখন এইটাকে এরিটি বলে। ঠিক আছে, এই চূড়াটাকে অনেকগুলো করি পাশাপাশি থাকলে তার চূড়াটাকে বলে এরিটি বা অ্যারিটও বলে। ঠিক আছে। আচ্ছা, হিমবাহের উপত্যকা হিমবাহ ইউ আকৃতির উপত্যকা তৈরি হয়, ইউ আকৃতির। ঠিক আছে, এটাকে হিমদ্রোণী বলে, হিমবাহের ইউ আকৃতির উপত্যকাকে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এখানে কমেন্ট বক্সে জানাবে, আমি আবার বলে দেবো। আচ্ছা, হিমবাহ কিন্তু ধাপে ধাপে নেমে আসে অনেক সময়। ঠিক আছে, এই যে ধাপগুলোতে বরফ জমে, এই বরফই আবার জল হয়ে গিয়ে হ্রদ তৈরি হয়। এটা কি বলে? প্যাটারনস্টার হ্রদ। ঠিক আছে। আচ্ছা, এবার হিমবাহ সঞ্চয় কার্যের ফলেও অনেক ভূমিরূপ গঠন করে, যেটা ডামলিন হয়। ঠিক আছে, ডামলিন ঠিক রসেমদানের বিপরীত হয়। না, ডামলিন কি হয়, যেদিক থেকে হিমবাহ আসছে এটা তো সঞ্চয়। প্রথম কথা, রসেমদানে হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর ডামলিন হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ডামলিনে কি হয়, উল্টানো চামচের মতন দেখতে এগুলো। ডামলিনে কী হয়, যেদিক থেকে হিমবাহ আসছে ওই দিকটা অমসৃণ হয় আর বিপরীত দিকটা মসৃণ হয়। আর যেহেতু এটা সঞ্চয় কার্যের ফলে হয়, আর রসেমদানিটা ক্ষয়কার্যের ফলে হয়। আর এটা উল্টানো চামচের মতন দেখতে এবং অনেকগুলো একসঙ্গে থাকে, ডিমের ঝুড়ির মতো লাগে। চামচের মতো ছোটো হয় না, কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে। তাহলে তোমরা কি জানছো? হিমবাহ। আশা করি ভালো লাগছে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং এই হিমবাহ চ্যাপ্টারেরই একটা পর্যায় আছে যেখান থেকে ভীষণ কোশ্চেন আসে, সেটা হচ্ছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে তৈরি ভূমিরূপ, যেগুলো হচ্ছে বহির্বিধৌত সমভূমি, এস্কার, কেম, ভ্যালিটেন, তারপরে কেম সোপান, এগুলো সব হবে। আচ্ছা, বহির্বিধৌত সমভূমি কাকে বলে? হিমবাহ যখন গলতে শুরু করে, গলিত হিমবাহ আর জলধারা দুটো মিলিতভাবে যখন পর্বতের গা দিয়ে নেমে আসে, তখন নিচে কি করে, নিচে অনেক নুড়ি বালি পলি সঞ্চয় করে। তখন এই সঞ্চয়যুক্ত যে সমতল, প্রায় সমতল ভূমিটা হচ্ছে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ লেন। ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি কোনো নদী তৈরি হয়, সেই নদীকে বলে ভ্যালিটেন। ঠিক আছে। এই ধরনেরই এই যদি ত্রিকোণাকৃতির ভূমি তৈরি হয়, ত্রিকোণাকৃতির আঁকা বাঁকা, তখন তাকে বলে এস্কার। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। কেটেল হ্রদ হয়। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বহির্বিধৌত সমভূমি, এস্কার, কেটেল হ্রদ, কেম সোপান সব। ঠিক আছে। যেমন কেটেল হ্রদের যে পলি জমে সেটাকে বলা হয় হিমবাহ। এই বহির্বিধৌত সমভূমিতে যদি গোল গোল গর্ত, এরকম গোল গোল গর্ত তৈরি হয়, তখন সেটা কেটেল হ্রদে যদি পলি জমে সেটা হচ্ছে ভার। পলি যদি আরও উঁচু হয়ে যায় তখন নব। ঠিক আছে, এগুলো কিন্তু জানতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। ঠিক আছে। আর হিমবাহ কী করে, অনেক নুড়ি বালি পলি বিভিন্নভাবে সঞ্চয় করে, এগুলোকে গ্রাব রেখা বলে। ঠিক আছে। গ্রাবরেখা বিভিন্ন হয়। গ্রাবরেখা পার্শ্ব গ্রাবরেখা, মণ্ডলাকৃতির গ্রাবরেখা। মানে কি হয়, এই যে এই ধরো হিমবাহ এরম যাচ্ছে, এরকম নুড়িবালি পলি কী করে না, দেখা যাচ্ছে নুড়িবালি পলি এই ধারে ধারে সঞ্চয় করছে, ধারে ধারে, তখন পার্শ্ব গ্রাবরেখা। মধ্যিখানে ধরো গোলাকৃতিভাবে মণ্ডলাকৃতির গ্রাবরেখা, বলয় আকৃতির গ্রাবরেখা, বিভিন্নভাবে সঞ্চয় করে। ঠিক আছে। এই সঞ্চয়ের ফলে গড়ে ওঠা গ্রাবরেখা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা পরীক্ষায় আসে। আশা করি ভালো লাগছে, এবং নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বায়ু নিয়ে বলে দেবো। আজকে এই পর্যন্ত, বাই।